দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট, কাটবে কবে? বনে খাদ্য সংকট রেখেই রোপওয়ে, প্রশ্নের মুখে বন বিভাগের উদ্যোগ। সমঝোতায় চলছে চোরাচালান, দিনে কোটি টাকা ঢুকছে রক্ষকের পকেটে। রাতারাতি কলেজ সভাপতি বনে গেলেন এমপির স্ত্রী, জানেনই না আগের সভাপতি। 5 মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি। ফুটপাতের পিঠাপুরি বিক্রেতাদেরও লাগবে লাইসেন্স, না থাকলে 5 বছরের জেল। রাজধানীর ফুসফুসে বর্জ্যের থাবা, হুমকিতে ভাওয়াল জাতীয় উদ্যান। বিমানবন্দরে 21,000 কোটি টাকার প্রকল্পে 4,500 কোটি অনিয়ম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র গ্যাস সংকটে দিন পার করছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না অনেক জায়গায়। অন্যদিকে সিএনজি চালিত যানবাহনের চালকরাও পর্যাপ্ত গ্যাস না পেয়ে আছেন চরম ভোগান্তিতে। এমত অবস্থায় সবারই প্রশ্ন, কবে কাটবে গ্যাস সংকট? এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। জানা যায়, বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের সমাধান হচ্ছে না এখনও। মেরামত কাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। জ্বালানি খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, টার্মিনালটি দ্রুত সচল না করা গেলে গ্যাসের এই সংকট পোহাতে হবে আরও কয়েকদিন। এদিকে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দৈনিক 3,800 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাসের সরবরাহ নেমে এসেছে 2,265 মিলিয়ন ঘনফুটে। এ পরিস্থিতি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগতে পারে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না দিতে পারলেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এটা একটা টেকনিক্যাল প্রবলেম। এক্ষেত্রে টাইম ফ্রেম ধরে কথা বলাটা কঠিন। পেট্রোবাংলা এবং মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগও নিবিড়ভাবে কাজ করছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এটাকে ফাংশনাল করা যায়। জানা গেছে, কেবল ঢাকাই নয়, আশেপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর অনেক এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় সাভার ও গাজীপুরের শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। ব্যস্ত আঞ্চলিক মহাসড়কে বানরের ছোটাছুটি, মনে হতে পারে তারা খুনসুটি করছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সবুজ বনের বুক চিরে চলে যাওয়া ব্যস্ত এই আঞ্চলিক মহাসড়কে খাবারের খোঁজে চলে আসে বানর সহ নানা বন্যপ্রাণী। রাস্তা পারাপার কিংবা গাড়ি থেকে খাবার নিতে গিয়ে চাপা পড়ে মারা যায় তারা। টাঙ্গাইলের মধুপুরের শালবনের ভেতর দিয়ে চলে যাওয়া টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হয়ে মারা যাওয়ায় রোপওয়ে নির্মাণের উদ্যোগ নেয় বন বিভাগ। পরীক্ষামূলকভাবে মহাসড়কের 8 কিলোমিটার এলাকা জুড়ে 5টি রোপওয়ে স্থাপনও করা হয়। তবে এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা। একটা বানারও উঠতে দেখি না, এবারতে ওবার যাইতে দেখি না। ফল ফলান্তি থাকতো, আগের নটো ইটি থাকতো, এই গোড়ামোটা থাকতো, তাহলে বানরে খাইয়া আরাম পাইতো। এইগুলি দিতেছে, এগুলি আসলে কোনো কাজে আসে না। যদি এই বনের ভিতরে কিছু ফলের কিছু গাছ লাগাইতো তাহলে মনে হয় খাবারের একটা ব্যবস্থা হইতো, কাজে লাগতো। বন বিভাগের দাবি, গাছবাহী প্রাণীরা সড়ক পারাপারের সময়ে এসব রোপওয়ে ব্যবহার করলে দুর্ঘটনা কমবে। কিন্তু স্থানীয়রা বলছেন, মূল সমস্যা রোপওয়ের অভাব নয়, বনের ভেতরে খাদ্যের সংকট। প্রাকৃতিক খাদ্য কমে যাওয়ায় বানর সহ বিভিন্ন বন্যপ্রাণী খাবারের সন্ধানে মহাসড়কে চলে আসে, আর তখনই ঘটে দুর্ঘটনা। সকালে ওই দিক দিয়ে গেছি, আমি দেখলাম যে একটা বানর, এখন বিকাল দিকে ফিরতেছি, এখন দেখি যে কোনো একটা বানর দেখি না আমি ওই রূপে। বন বিভাগের কর্মকর্তারাও বলছেন, রোপওয়ে স্থাপনের উদ্যোগটি পুরোপুরি পরীক্ষামূলক। এটি কতটা কার্যকর হচ্ছে তা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রোপওয়েটা মূলত নির্মাণ করা হয়েছে এই মাসেই, কার্যক্রম শেষ হয়েছে। তো এখনই এটার সুফল কতটুকু আসবে সেটা আমরা বলতে পারছি না, যেহেতু এটা একটা পরীক্ষামূলক কাজ হচ্ছে। তো আমরা মনিটর করছি, দেখছি যে বানর বা অন্যান্য প্রাণীগুলো এটা ব্যবহার করছে কিনা। আশা করি ধীরে ধীরে এটা তার অভ্যস্ত হয়ে যাবে। থেকে আমাদের যে
পর্যটকরাও কিন্তু এটাতে আকৃষ্ট হচ্ছে। আমরা এটাকে একটা টেস্ট কেস হিসেবে দেখছি যে এখানে যদি আমরা কোনো সুফল পাই, পরবর্তীতে সেটাকে আমরা অন্যান্য জায়গাতেও আমরা রেপ্লিকেট করব। টাঙ্গাইল জেলায় মোট বনভূমির পরিমাণ প্রায় 1,22,876 একর। এর মধ্যে মধুপুরের প্রাকৃতিক শাল গজারি বন ক্রমেই সংকুচিত হচ্ছে, যা বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় গরু মহিষ সহ প্রায় সব ধরনের পণ্যের অবাধ চোরাচালান চলছে। এসবের আড়ালে ঢুকছে মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র। থেমে নেই মানব পাচারও। সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, এমনকি হুমকিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যুগান্তরের অনুসন্ধানে উঠে এসেছে সিলেট এলাকার চোরাচালানের অদ্যপান্ত। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চোরা কারবারিরা তাদের পথ নির্বিঘ্ন করতে টাকার ভাগ দিচ্ছেন রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্তা ব্যক্তিদের। তাদের মধ্যে একটি অলিখিত সমঝোতা গড়ে উঠেছে। সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট এবং জৈন্তাপুরের চোরাচালান থেকেই দিনে কোটি টাকার বেশি অর্থ অসাধুদের পকেটে ঢুকছে। তবে সমঝোতা ছাড়া যেসব পণ্য ভারত থেকে দেশে ঢুকছে তারই একটি অংশ কেবলমাত্র ধরা পড়ছে। জানা যায়, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট থানা এলাকার ওপারে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি অঞ্চল অবস্থিত। ডাউকি সীমান্ত দিয়েই মূলত অবৈধভাবে গরু ও মহিষের বড় চালান বাংলাদেশে ঢোকে। গোয়াইনঘাটের হাজীগঞ্জ এবং কানাইঘাট এলাকার সুরিঘাট দিয়ে চোরাচালান বেশি হচ্ছে। এছাড়া বিছানাকান্দি ও গোয়াইনঘাট সীমান্তের হাদারপাড় বাজার এবং হরিপুরের দরবস্ত বাজার চোরাচালানের জন্য ব্যাপকভাবে পরিচিত। রাত 2টা থেকে ভোর 4টা এই সময়টিকে বেছে নেয় চক্রটি। গবাদি পশু বা পণ্য ঢোকানোর জন্য নির্দিষ্ট হারে গুনে গুনে লাইন ফি পরিশোধ করতে হয়। সীমান্ত দিয়ে মানব পাচারের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সিলেটের পুলিশ সুপার এসপি ডক্টর চৌধুরী জাবের সাদেক যুগান্তরকে বলেন, চোরাচালান যে চলছে সে বিষয়ে সন্দেহ নেই। আমাদের দুর্বলতা অস্বীকার করতে পারি না। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। সিলেটের চোরাচালান নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও ক্ষুব্ধ। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রক্ষকই যদি ভক্ষক হয় তবে সাধারণ মানুষ যাবে কোথায়? প্রশাসনের ভেতরে যারা এই ধরনের চোরাই চক্রকে দেখেও না দেখার ভান করে তাদেরও ছাড় দেওয়া হবে না। সবাইকে 1 মাস সময় দিয়েছি। জুলাইয়েই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে। এরপরও যারা ঠিক না হবে, আগস্ট থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। কলেজ সভাপতির মেয়াদের সময়সীমা বাকি পুরো 8 মাস। কোনো কারণ দর্শানোর নোটিশ নেই কোনো আগাম সতর্কবার্তা। হঠাৎই যেন এক নিমিষেই বদলে গেল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ অভিভাবকের নাম। ক্ষমতার দাপট নাকি রাজনৈতিক প্রভাব? ঠিক কি কারণে মেয়াদের মাঝপথে এমন সিদ্ধান্ত? আমাদের কমিটির কার্যকাল মেয়াদ আছে আরো 8 মাস। একদম আশ্চর্যজনকভাবে কলেজের ইমেইলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি আসে, যেখানে দেখা যায় যে সভাপতি মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নথি বলছে 2025 সালের 24 এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাবুদ্দিন খানকে 2 বছরের জন্য সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত করা হয়। নিয়ম অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা আরও 8 মাস পর। কিন্তু গত 23 জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি মাত্র চিঠিতে পাল্টে যায় সব হিসাব নিকাশ। কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই সরিয়ে দেওয়া হয় ব্যারিস্টার শিহাবকে, আর সেই চেয়ারে বসানো হয় ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকা রিতাকে। হঠাৎ এমন রদবদলকে ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতি হিসেবে আখ্যা দিচ্ছেন বাদ পড়া সভাপতি। কিন্তু একটি মেয়াদ থাকাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে যখন মনোনয়ন দেওয়া হয়, এটার কি প্রক্রিয়া এবং কোন শক্তিতে সেটা করা হয়েছে এটা তো সহজে অনুমেয়। আমি মনে করি যে এটা একটা প্রচণ্ড স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহারের বিষয়ে বক্তব্য জানতে এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে স্বজনপ্রীতি ও প্রভাব বিস্তারের এমন অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে নিজের অবস্থান স্পষ্ট করেন নতুন সভাপতি সাবিনা সিদ্দিকা রিতা। যতটুকু জানি মানে কলেজের একটা ডিমান্ড ছিল যে এই সবের মধ্যে মহিলাদেরকে নেওয়ার কথা, ঠিক আছে, ওনারা এটা ওদের চাওয়া ছিল, তো সেই জন্য ওইভাবে অ্যাপ্লাই করা। আর আমার তো মাস্টার ডিগ্রি আমার মাস্টার ডিগ্রি আছে, সেই জন্য এটা কনসিডারেশন আসছে। না থাকতো আমার শিক্ষাগত যোগ্যতা তাহলে হয়তো হতো না। নিয়ম ও নীতিকে একপাশে সরিয়ে হঠাৎ নেওয়া এই রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব কলেজের সার্বিক পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলায় কতটা প্রভাব পড়বে, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাভারের সচেতন মহলে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের এই ভিডিওটার কথা মনে আছে তো? বরিশালের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যা ছিল দেশ জুড়ে বেশ আলোচিত। গ্রেপ্তার আলোচিত হলেও চুপিসারে কারামুক্ত হয়েছেন তৌহিদ আফ্রিদি। কিন্তু জনমনে প্রশ্ন, জুলাইয়ের 5 মামলার এজাহারের নাম থাকা সত্ত্বেও তৌহিদ আফ্রিদি কি করে মুক্তি পেলেন? দৈনিক আগামী সময়ের প্রতিবেদনে বলা হয়েছে 3 মামলায় জামিন পেয়ে গেল বৃহস্পতিবার চুপিসারে কারামুক্ত হয়েছেন তৌহিদ আফ্রিদি। বিষয়টি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান দৈনিকটিকে বলেন, তৌহিদ আফ্রিদি পরিচিত ব্যক্তি, তার বিরুদ্ধে কয়টি মামলা আছে পুলিশের জানার কথা, কিন্তু কারাগারে থাকা অবস্থায় তাকে কেন গ্রেপ্তার দেখানো হলো না, এজন্য সংশ্লিষ্ট থানার ওসিকে জবাবদিহির আওতায় আনা উচিত। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র বলছে, সাধারণত জুলাই গণঅভ্যুত্থানের কোনো মামলায় আসামির জামিন হলে ডিএমপির প্রসিকিউশন বিভাগকে জানানো হয়। তখন ওই আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তার খোঁজ নেওয়া হয়। মামলা থাকলে আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। সেই আবেদন অনুযায়ী আসামির উপস্থিতিতে শুনানি হয়। এজাহারের নাম থাকলে আইন অনুযায়ী গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু মামলা থাকা সত্ত্বেও তৌহিদ আফ্রিদির ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। এজাহার নামীয় আসামি হওয়া সত্ত্বেও কেন গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলো না, এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেলের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। এখন থেকে ফুটপাতে ব্যবসা করতে হলে লাগবে সরকারি লাইসেন্স। কি অবাক হচ্ছেন? ভাবছেন রাজধানীতে তো কেউ চাইলেই ফুটপাতে দোকান নিয়ে বসে যেতে পারেন, তার জন্য আবার লাইসেন্স কিসের? অবাক হওয়ার মতো বিষয় হলেও এটাই সত্যি। আর এই লাইসেন্স ও নিবন্ধনের মেয়াদ থাকবে 3 বছর। সব ধরনের ভ্রাম্যমাণ খাবারের দোকানের জন্যই বাধ্যতামূলক করা হয়েছে। জানা যায়, ফুটপাত থেকে সুপার শপ সব ধরনের খাদ্য ব্যবসার সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করে নিরাপদ খাদ্য প্রবিধানমালা 2026 জারি করা হয়েছে। নিবন্ধন ফি 1000 টাকা নির্ধারণ করা হলেও লাইসেন্স ফি নির্ধারিত হবে ব্যবসা প্রতিষ্ঠানের মেঝের আয়তনের উপর ভিত্তি করে। ছোট দোকানের ক্ষেত্রে এটি সর্বনিম্ন 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। নতুন এই প্রবিধিমালায় সাধারণ রেস্তোরাঁ, বেকারি, ফলের জুস বার, পেস্ট্রি শপ, ক্যাটারিং সার্ভিস, মিষ্টির দোকান, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক এবং পিঠা ও পুরি বিক্রেতা সহ ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতাদের জন্য নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে শিশু খাদ্য, প্রবীণ বা বিশেষ চিকিৎসায় ব্যবহৃত খাদ্য, পুষ্টি সমৃদ্ধ ফর্টিফাইড খাদ্য, জৈব পণ্য, জেনেটিক্যালি মডিফাইড জিএমও খাদ্য, তেজস্ক্রিয় প্রক্রিয়াজাত পণ্য, কোল্ড স্টোরেজ এবং ভোজ্য তেলের পাইকারি ও আমদানির জন্য কঠোর শর্তযুক্ত লাইসেন্স নিতে হবে। খাদ্যের শৃঙ্খলা আনার এ উদ্যোগ প্রশংসিত হলেও এর মধ্যে থাকা 17টি সংস্থার লাইসেন্সের ভিড়ে নতুন এই বাধ্যবাধকতা 18 নম্বর লাইসেন্সের বোঝা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, একাধিক সংস্থার নিয়ন্ত্রণ ও আমলাতান্ত্রিক জটিলতায় ব্যবসার খরচ বাড়বে, যার চূড়ান্ত আর্থিক চাপ গিয়ে পড়বে সাধারণ ভোক্তাদের উপরেই।
তবে ব্যবসায়ী ও প্রতিনিধিদের উদ্বেগের জবাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, তারা শুরুতেই ছোট বা ফুটপাতের বিক্রেতাদের ওপর চাপ না দিয়ে বড় শিল্প ভিত্তিক খাদ্য উৎপাদনের দিকে প্রাথমিকভাবে নজর দেবেন এবং বিএসটিআই এর অনুমোদিত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক কোনো অসুবিধায় পড়বে না। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। রাজধানীর ফুসফুস বলা হয় গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানকে, কিন্তু সেই ফুসফুসেরই যেন চেপে ধরা হচ্ছে গলা। সংরক্ষিত শালবনের বুক চিরে চলছে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ, আর অভিযোগের তীর খোদ সিটি কর্পোরেশনের দিকেই। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ভাওয়াল জাতীয় উদ্যান দেশের অন্যতম সংরক্ষিত শালবন। প্রায় 5022 হেক্টর জুড়ে বিস্তৃত এই বন হরিণ, বুনো শূকর, বেজি, অসংখ্য প্রজাতির পাখি ও সরীসৃপের নিরাপদ আবাস। একই সঙ্গে এটি কার্বন শোষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেই সংরক্ষিত বনেই তৈরি হচ্ছে প্রায় 7000 বর্গফুট আয়তনের একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্র। প্রায় 25 ফুট উচ্চতার এই স্থাপনায় পূর্ণ সক্ষমতায় প্রায় 2000 টন বর্জ্য সংরক্ষণ করা যাবে। নির্মাণস্থলে যেতে বনের ভেতরেই তৈরি করা হচ্ছে নতুন সড়ক। প্রকল্পটি বাস্তবায়ন করছে গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের দাবি, শহরে ক্রমবর্ধমান বর্জ্য স্থাপনার জন্য এই কেন্দ্র প্রয়োজন। তবে বন বিভাগের অভিযোগ, নির্মাণ কাজ শুরুর আগে তাদের অনুমোদন নেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তরেরও প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়া হয়নি। ভাওয়াল ন্যাশনাল বনটা এটার মতো একটা সিগনিফিক্যান্ট জায়গা, এই সিগনিফিক্যান্ট জায়গাকে ধ্বংস করে একটা ব্যবস্থাপনার কথা চিন্তা করতে গিয়ে আরেকটা চমৎকার প্রাকৃতিক ব্যবস্থাপনাকে আমরা ধ্বংস করে ফেলবো, সেটা তো আসলে হতে পারে না। বন বিভাগ 1927 সালে বন আইন এবং বন্যপ্রাণী আইন অনুযায়ী এই নির্মাণকে বেআইনি বলে দাবি করেছে। পরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা হাইকোর্টে রিট করে। আদালত নির্দিষ্ট 3টি প্লটে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে এবং 6 মাসের জন্য উদ্যান সংলগ্ন এলাকায় বর্জ্য ফেলা নিষিদ্ধ করার নির্দেশ দেন। জাতীয় উদ্যানের ভিতরে ন্যাশনাল পার্কের বাউন্ডারি ভেঙে ময়লা বাগারের স্থান ডাম্পিং করার জন্য স্থান নির্বাচন করবেন, এটা আসলে আমরা কোনো অবস্থাতেই আশা করি না। আদালতের নির্দেশ এবং বন আইনের বিধিনিষেধ উপেক্ষা করে এখানে চলছে নির্মাণ কাজ। প্রশ্ন উঠেছে, দেশের অন্যতম সংরক্ষিত বনভূমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি? আর রাজধানীর ফুসফুস কি শেষ পর্যন্ত বর্জ্যের চাপে হাঁপিয়ে উঠবে? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। শাহজালাল বিমানবন্দর সংলগ্ন নার্সারিগুলোতে যেই গাছের চারা সর্বোচ্চ 500 টাকায় বিক্রি হয়, সেই ধরনের গাছের জন্য খরচ দেখানো হয়েছে 59,851 টাকা, অর্থাৎ বাজার দরের তুলনায় প্রায় 120 গুণ বেশি দামে গাছের বিল দেওয়া হয়েছে। প্রকল্পে মোট 580টি গাছের জন্য পরিশোধ করা হয়েছে 3,47,13,000 টাকা। এর থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন 21,000 কোটি টাকার প্রকল্পে কেমন করে 4,500 কোটি টাকা অনিয়ম করা হয়েছে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রতিবেদনে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল প্রকল্পে একের পর এক আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে সরকারি নিরীক্ষায়। চুক্তির বাইরে শত শত কোটি টাকা পরিশোধ, অনুমোদন ছাড়াই অতিরিক্ত বিল, সময় মতো কাজ শেষ না হলেও ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় না করা সহ বিভিন্ন খাতে মোট 4,469 কোটি 9,31,766 টাকার আর্থিক ক্ষতির হিসেব করেছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর। 21,300 কোটি টাকার এই প্রকল্প দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প। এর মধ্যে 5,000 কোটি টাকা বাংলাদেশের, বাকি তহবিলের যোগানদাতা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে কাজ করছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি। সিএজি কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন ধাপে চুক্তির শর্ত লঙ্ঘন, অনুমোদনবিহীন ব্যয় এবং ঠিকাদারকে অযৌক্তিক আর্থিক সুবিধা দেওয়ার ঘটনা ঘটেছে। 27টি খাতে অনিয়ম দুর্নীতির তথ্য উঠে এসেছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2019 সালের 28 ডিসেম্বর প্রকল্পটির কাজ শুরু হয়। 5,42,000 বর্গমিটার এলাকার তৃতীয় টার্মিনালের ফ্লোর স্পেস 2,30,000 বর্গমিটার। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।